ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এতে ক্যান্সার হয়। এই আগের চ্যানেলটা চালাও তো। জি কর্তা বাবু। বলছি আগের চ্যানেলটা চালাও, এটা নয়। জি আগে চালাচ্ছি বাবু। ওয়েলকাম টু লেট নাইট মিস্ট্রি। আজ আমি যে ঘটনা আপনাদের বলবো তা বড়ই অদ্ভুত এক অভিজ্ঞতা। সরোজকান্তি নামে এক নীলকুঠির ম্যানেজার কর্মসূত্রে বিহার অঞ্চলে বাস করতেন। মাসে প্রায় 1000 টাকা রোজগার ছাড়াও উত্তরাধিকার সূত্রে তিনি অনেক সম্পত্তিরই অধিকারী ছিলেন। বর্ধমানের এক পল্লীগ্রামে তার বিবাহ হয়। সরোজকান্তির স্ত্রীর নাম ছিল কমলা। কমলার বাবাও ছিল বেশ ধনী ব্যক্তি। তবে এখানে একটা গণ্ডগোল ছিল। তাদের উপার্জন কোনো সোজা পথে ছিল না। এদিকে সরোজকান্তির বাড়িতে আর কোনো অভিভাবক না থাকায় এবং নিজের কর্মস্থলে স্ত্রীকে রাখবার সেরকম সুবিধা না থাকায় কমলাকে পিত্রালয়েই থাকতে হতো। সরোজকান্তি মাঝে মধ্যে স্ত্রীর সাথে দেখা করে যেতেন। এইবার প্রায় 6 মাস পর এক রাতে সরোজকান্তি শ্বশুর বাড়িতে এসে পৌঁছান। কিন্তু পরদিন সকালেই হঠাৎ করেই সে নিরুদ্দেশ হয়ে যায়। কিন্তু তিনি তার কর্মস্থল অথবা নিজের বাড়িতে আর ফেরেননি। এই ঘটনার কিছুদিন পর কমলার বাবারও মৃত্যু হয়। তার মাসখানেক পরে গ্রামে এই কথা রাষ্ট্র হয়ে যায় যে কমলাই তার স্বামীকে হত্যা করেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে আমাকে এই কেসের তদন্ত করতে সেই গ্রামেই যেতে হয়। সেখানে গিয়ে আমি জানতে পারি যে পুলিশের ভয়ে আগে ভাগেই কমলা সেই গ্রাম পরিত্যাগ করে কাশীতে বসবাস শুরু করেছে। এখনো নাকি সে সেইখানেই আছে। এইসব শুনে আমিও কাশীর উদ্দেশ্যে যাত্রা করি। পথে একজন সন্ন্যাসীর সাথে আমার সাক্ষাৎ হয়। তিনি কথায় কথায় আমার থেকে সমস্ত ঘটনা জানতে পারেন এবং আমাকে এই মোকদ্দমার অনুসন্ধানে বিশেষভাবে সাহায্য করবেন বলেও কথা দেন। তিনি একজন সন্ন্যাসী হয়ে কিভাবে আমাকে এই কাজে সাহায্য করবেন তা আমি তখন ঠিক বুঝতে পারলাম না। তবে পরে সেই কারণ আমি জানতে পেরেছিলাম। আপনারাও না হয় তখনই জানবেন। আমরা দুজনে কাশীতে পৌঁছালাম। দশাশ্বমেধ ঘাটে গিয়ে উপস্থিত হলাম দুজনেই। দেখলাম সেখানে আজ বড়ই ধুম। ঘাটের কাছেই একটা 3 তলা প্রাসাদ, সেইখানেই দান ধ্যান চলছে। জায়গাটা বলতে গেলে একেবারে পুরো লোকে লোকারণ্য। যে যা চাইছে সে তৎক্ষণাৎ তাই পাচ্ছে। কাঙাল গরিব দুহাত তুলে দিক দিগন্ত কাঁপিয়ে রানীর নামে জয়ধ্বনি দিচ্ছে। বাড়ির বাইরেও ভীষণ ভিড়। তখন কার সাধ্য সেই জনস্রোত ঠেলে এগিয়ে যায়। কিন্তু এমনই বন্দোবস্তর সাথে সেই দান কার্য সম্পন্ন হচ্ছে যে কাউকে খুব একটা কষ্ট ভোগ করতে হচ্ছে না। সকাল থেকে প্রায় সমস্তটা দিন এইভাবেই চলল। বিকেল 5টা নাগাদ অর্থাৎ সন্ধ্যের একটু আগে আমি আর সেই জটা জুটোধারী সন্ন্যাসী আবার সেখানে গিয়ে উপস্থিত হলাম। সন্ন্যাসীর কথায় আসা যাক। সন্ন্যাসীকে ভালো করে দেখলে ঠিক বয়স্ক বলে মনে হয় না। বয়স কত আর হবে, বড়জোর 34 কি 35। কেননা তার দাড়ি গোফেও এখনো পাক ধরেনি, কালোই রয়েছে। সন্ন্যাসী এগিয়ে গিয়ে বাড়ির দারোয়ানকে জিজ্ঞাসা করলেন, ওহে বাপু, তোমাদের রানীজির নাম শুনে অনেক দূর থেকে এসেছি। একবার তাঁর সঙ্গে দেখা করতে চাই, দেখা হবে কি? হ্যাঁ, কেন দেখা হবে না সাহেব, অবশ্যই জরুর হবে। তুমি তো দেখছি বেশ লোক। কই, তুমি তো আমার সাথে রাজবাড়ির দারোয়ানদের মতো চোখ দুটো লাল করে কথা বললে না। আরে সাহেব, আপনাদের মতো লোকের সঙ্গে শুধু আপনাদের মতোই কেন বলছি, কোনো আদমির সঙ্গে আমাদের কড়া কথা বলবার হুকুম নেই। বাহ, এমন সদাশয় রানী তো কখনো দেখিনি। বাবুজি, আমি এখানে প্রায় 1 মাস হলো রানীজির কাছে নৌকরি করছি। আমিও এইরকম কবি দেখিনি বাবুজি।
আচ্ছা, রানীজির নাম কি? তার বাড়ি কোথায়? শুনেছি সুখগড়ে বাড়ি, নাম তার কমলা। এখানে এখানে কতদিন হলো এসেছেন? তা প্রায় 2-2.5 মহিনা তো হবে। সঙ্গে লোকজনও কি অনেক এসেছে? ও ঠিক জানি না বাবুজি, তবে দেখেছি চাকর বাকর সব এইখানকারই। এখানে এসেই মনে হয় তাদের নকরিতে রেখেছে। আচ্ছা আচ্ছা, তার সঙ্গে কখন দেখা হবে? খাবার সময় তিনি আসবেন, তখনই দেখা হবে। সাধু সন্ন্যাসীদের তিনি কি নিজে সামনে থেকে খাওয়ান? হ্যাঁ। তা কোথায় সব ব্যবস্থা হয়েছে? কেন, উপরের বৈঠকখানায়। এমন সময় উপর থেকে কে যেন ডাকলো। সাধু সন্ন্যাসী যারা আছেন, রানীজির অনুরোধ তারা উপরে উঠে আসুন। তবে বাপু, ওপরে যাওয়ার পথটা দেখিয়ে দাও। আসেন বাবুজি, চলেন চলেন। দারোয়ান পথ দেখিয়ে দিলে সন্ন্যাসী ঠাকুর উপরের বৈঠকখানার দিকে চললেন। আমিও তার সঙ্গে সঙ্গেই চললাম। গিয়ে তো আমি অবাক। দেখলাম ইতিমধ্যেই টিকিধারী ব্রাহ্মণ, পণ্ডিত এবং দণ্ডী সন্ন্যাসীরা নিজের নিজের স্থান অধিকার করে বসে আছেন সেখানে। সুতরাং আমরাও আর কোনো কথা না বলে সেই বৈঠকখানারই একপাশে বসলাম। দেখতে দেখতে 8টাও বেজে গেল। সকলেই বলা বলি করছে। এমন সময় সত্যি এক অপরূপ সুন্দরী যুবতী 2জন সহচরীকে সঙ্গে নিয়ে সেই ঘরে এসেই উপস্থিত হলেন। তারপর গলব বস্ত্র হয়ে সেখানকার সমস্ত সন্ন্যাসী এবং ব্রাহ্মণ পণ্ডিতদের প্রণাম করলেন। যুবতীকে দেখলে সত্যি রানী বলেই মনে হয়। বয়স আন্দাজ 24 কি 25। অতি মৃদু এবং মধুর স্বরে তিনি সকলের সঙ্গে কথা বলতে লাগলেন। এই সময় আমার সঙ্গের সেই সন্ন্যাসীটি একবার রানীজির মুখের দিকে তাকিয়েই মাথা নিচু করে ফেললেন। রানী কমলাও সেই সন্ন্যাসীকে দেখে কেমন যেন ভয় পেয়ে গেলেন। তার মুখের জ্যোতি সহসাই যেন মিলিয়ে গেল। জোর করে মুখে হাসি আনবার চেষ্টা করলেও পারলেন না। আর বেশি কথা না বলে তিনি তার ভৃত্যদের আদেশ দিলেন, শোনো, তোমরা এদের সব খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দাও, আমি একটু পরে আবার আসছি। বলেই তিনি সহচরীদের নিয়ে অন্তঃপুরে চলে গেলেন। এরপর জলযোগ শুরু হতেই সে এক বিশাল শোরগোল পড়ে গেল। যে যার পাতা নিয়ে বসল। কিন্তু আমাদের সন্ন্যাসী ঠাকুরের বরাত বড়ই মন্দ। এই ভিড়ের মধ্যে তিনি যে কোথায় চলে গেলেন তা কেউই জানতে পারল না। অবশ্য আমি জানতাম, কারণ আমার উপদেশ মতোই তিনি এক বিশেষ কাজে গিয়েছিলেন। তবে তার অদৃষ্টে সেদিন আর রাজভোগ জুটল না। আমি ব্রাহ্মণদের সঙ্গে বসে ভালোভাবে খাওয়া দাওয়া সারলাম। তারপর নিজের বাসায় ফিরে এলাম। সন্ন্যাসী ঠাকুর আর সেই রাতে ফিরলেন না। পরের দিন অতি ভোরে তিনি আমার বাসায় এসে উপস্থিত হলেন। আমাকে যেমন উপদেশ দিয়েছিলেন আমি ঠিক তেমন কাজই করেছি। সবাই যখন খেতে বসে সেই সময় আমি ভিড়ের মধ্যে লোকজনের চোখ এড়িয়ে অন্তঃপুরে প্রবেশ করে একটা ঘরের ভেতর অন্ধকারে লুকিয়েছিলাম। আমি যে ঘরে লুকিয়েছিলাম ঠিক তার পাশের ঘরেই রানীজি থাকতেন। দেখলাম একে একে সব মিটে গেল। যখন রাত প্রায় 2য় প্রহর কেটে গেছে, রাজভবন নিস্তব্ধ, বৈঠকখানার ঘরের আলো প্রায় নিভু নিভু, জনপ্রাণীর সারা শব্দ নেই, সেই সময় রাজভবনের এক কোণে 2জন মানুষের মূর্তি দেখা গেল। তারা কি যেন বলা বলি করছিল। ভালো করে খেয়াল করে বুঝলাম প্রথম জন আমাদের রানীজি অর্থাৎ কমলা দেবী, আর দ্বিতীয় ব্যক্তির নাম শঙ্কর দাস। শঙ্কর দাসের চেহারা খুবই বলিষ্ঠ, 29-30 বছরের যুবক, দেখতেও মন্দ নয়। এই শঙ্কর দাস কাশীতে এসে অবধি রানীর কাছে আছে, জাতিতে উগ্র ক্ষত্রিয়, নিবাস ঠিক কোথায় তা জানি না, তবে খুবই বিশ্বস্ত কর্মচারী। কিছুক্ষণ চুপচাপ থাকার পরে দেখলাম
রানী শঙ্করের দিকে তাকিয়ে বললেন, দেখো শঙ্কর দাস, যদি তুমি আমার পথ নিষ্কণ্টক করতে পারো তাহলে তুমি যা বলবে আমি সব শুনতে রাজি আছি। কেন পারবো না? এখানে বলে রাখি, এই শঙ্কর দাসের মনে রানীর প্রতি একটা দুর্বলতা আছে। সে বলতে গেলে তার জন্যে একরকম পাগল। মাঝে মাঝে দু একটা রসিকতার কথাও যে সে বলে না এমনটা নয়, কিন্তু রানী তাতে বিরক্তি এবং অসন্তোষ প্রকাশ করা ছাড়া আর কিছুই করতেন না। আজ রানীর মুখে এমন আশাব্যঞ্জক কথা শুনে সে বলল, আপনি যা করতে বলবেন এখনই করতে প্রস্তুত আছি। ওই সন্ন্যাসীকে খুন করতে হবে। কোন সন্ন্যাসী? বৈঠকখানায় কথা বলতে বলতে যাকে দেখে তৎক্ষণাৎ চলে এলাম, দেখুন। দেখেছি, কিন্তু কে সে? কেন, ওই ভণ্ড তপস্বীকে চিনতে পারুন? ওর ভয়েই তো আমি কাশিতে পালিয়ে এসেছি, তবুও ও আমার পিছু নিয়েছে। ওর নাম অমর চাঁদ, খুব বদমাইশ লোক। অমর চাঁদের কথা শুনে শঙ্কর দাস কিছুটা অবাক হয়ে গেল। জিজ্ঞাসা করল, আপনি অমর চাঁদকে চেনেন নাকি? হ্যাঁ, চিনি বই কি। অমর চাঁদ কি আপনার শত্রু? যদি এই পৃথিবীতে আমার কোনো শত্রু থাকে তবে সে একমাত্র অমর চাঁদ। কিন্তু কেন? আপনার সঙ্গে তার কিসের শত্রুতা সেটা তো বললেন না। সেসব শোনবার সময় এখন নয়। তুমি কাজটা করতে পারবে কিনা বলো। তাকে কি আজই নিকেশ করতে হবে? হ্যাঁ, তা পারলে তো খুবই ভালো হয়। যদি কাজটা করতে পারি তাহলে কি পাবো? তোমার সঙ্গে। শঙ্কর দাস চলে পড়ল। কমলা পুনরায় বললেন, আমার এই অসীম ধন সম্পত্তির অর্ধেক তোমাকে দেব যদি আমাকে চাও, আর আমার এই অতুল ঐশ্বর্যের অধিকারী হতে চাও তবে যা বললাম অবিলম্বে সেই কাজ সম্পন্ন করো। চিন্তা করবেন না, শঙ্কর দাস থাকতে আপনার ভয় কি? ভয় তো অমর চাঁদের। আমি নিশ্চিত করে বলছি, এই পৃথিবীতে থাকার সময় তার শেষ হয়েছে। তার নামে পরলোকের টিকিট কাটা হয়ে গেছে। কালকের পর সে আর সূর্যোদয় দেখবে না। তার নাম গন্ধ পর্যন্ত এই পৃথিবী থেকে লোপ পাবে। তোমার সাথে অমর চাঁদের তুলনাই হয় না। কোথায় তুমি আর কোথায় সে? আচ্ছা, আমি আরেকটা কথা জিজ্ঞেস করব। যা বলবে তাড়াতাড়ি বলো, দেরি হলে কাজ পণ্ড হওয়ার সম্ভাবনা। আমি জানতে চাইছি, অমর চাঁদ কি কোনোভাবে আপনার উপর কোনো অত্যাচার করেছিল? কমলার চোখ থেকে যেন আগুন বেরোতে লাগলো। তিনি বললেন, ও আমার জম, আমাকে খেতে এসেছে। যেখানেই যাই সঙ্গে সঙ্গে সেও গিয়ে হাজির হয়। কাশিতেও এসেছে আমাকে খেয়ে ফেলার জন্য। কিন্তু সে আপনার ক্ষতি করতে চাইছে কেন? বুঝতে পারোনি? একটু হেসে কমলা শঙ্কর দাসের প্রতি এক কটাক্ষপাত করলেন। সেই তেজ শঙ্কর দাস সহ্য করতে পারল না। রমণীর কটাক্ষের যে তেজ স্বয়ং শঙ্কর মহাদেব পর্যন্ত সইতে পারেন না, এই শঙ্কর দাস কেমন করে সইবে? সে গেল গলে, যাকে বলে একেবারে ভ্যাবলা হয়ে গেল। শুধু জিজ্ঞাসা করল, ওই লোকটার নাম কি সত্যি অমর চাঁদ, নাকি আর অন্য কোনো নাম আছে? আমি তো জানি ওর নাম অমর চাঁদি। ও আমার ভয়ানক শত্রু। ওর নাম করলে আমার সারা শরীর যেন কেঁপে ওঠে। ওর ভয় আমার খাওয়া নেই, ঘুম নেই। ওর মরণ হলে তবে আমি নিশ্চিন্তে দিন যাপন করতে পারবো। আপনার কথা আমি বুঝতে পারছি, কিন্তু এর ভেতর যে কি বিশেষ কারণ আছে তা তো কিছুই ভালোভাবে বুঝতে পারলাম না। যখন আমি দেশ থেকে এখানে আসি তখন থেকেই ও আমার পিছু নিয়েছে। ওই লোকটা মরলে তবেই আমি বাঁচি। এখানে এসে যখন তোমার সাথে দেখা হয় তখন আমার মনে সুখের আশা জাগে। কতদিন মনে মনে ভেবেছি এই প্রাণ আর রাখবো না, কিন্তু আবার ভাবি জীবন না থাকলে সুখী বা পাবো কী করে? তখন সব কিছু যেন গুলিয়ে যায়। তুমি সত্যি বলছো? তুমি সত্যি বলছো যে তুমি তুমি আমার হতে চাও? এখন তো বুঝলে কেন আমি সব কথা খুলে বলি না। ওই লোকটা কোন বেশে কখন কোথায় উপস্থিত হবে তা বোঝা কঠিন।
তোমার ভয়ের কোনো কারণ নেই। ওই লোক কোথায় থাকে, কোথায় যায়, সব দিকে আমি কড়া নজর রাখব। এটা শঙ্কর দাসের কথা। শঙ্করের কথাগুলো শুনে কমলা একটু অন্যমনস্কভাবে দাঁড়িয়ে থাকলেন। তারপর সেখান থেকে চলে গেলেন। কিছুক্ষণ পরে একটা রূপোর হাত বাক্স নিয়ে আবার সেইখানে ফিরে এসে বললেন, আচ্ছা শঙ্কর, আমাকে কি কেউ কোনো বিষয় সন্দেহ করে? তুমি কি কোথাও কিছু শুনেছ? কই, আমি তো কোথাও কিছু শুনিনি। তোমার কি কোনোভাবে আমার সম্পর্কে কোনো সন্দেহ হয়? আমার কেন? যাই হোক, সেসব কথা আপাতত থাক। আমি শুনেছি তুমি নাকি ঋণের জ্বালায় একেবারে জর্জরিত হয়ে আছো। পাওনাদাররা তোমাকে খুবই জ্বালাতন করে, এমনকি পথে ঘাটে দেখতে পেয়ে অপমান করতেও ছাড়ে না। সে কথা বলে আর কি লাভ? এই নাও, তোমাকে 500 টাকা দিলাম। কি এতেই তোমার সব দেনা পাওনা মিটে যাবে তো? হবে কি বলছো? যথেষ্ট হবে। আমি যদি এইরকম রোজ 1000 টাকাও খরচ করি, তবুও আমার ধনরাশির খুব একটা কিছু ক্ষয় হবে না। কিন্তু এই যে অতুল ঐশ্বর্য দেখতে পাচ্ছ, এই সবই আমার মৃত স্বামী। বলতে বলতে কান্নায় কমলার গলা বুজে এলো। তার চোখ থেকে ফোঁটা ফোঁটা জল ঝরে পড়তে লাগলো। তিনি আর থাকতে পারলেন না, কেঁদে ফেললেন। তখন তাকে দেখলে মনে হবে তার মনে যে কত ব্যথা আছে, অতীতের স্মৃতি যে তার মনকে কিভাবে কষ্ট দিচ্ছে তা অন্তর্যামী ছাড়া আর কেউ জানেন না। কিন্তু তার শাস্তি তো নেই। কান্না ভেজা গলায় কমলা আবার বলতে লাগলেন, দেখো শঙ্কর, আমি আমার বাবার একমাত্র সন্তান। তিনিও অনেক ধন সম্পত্তির অধিকারী ছিলেন। তাঁর মৃত্যুর পর সেসবও আমিই পেয়েছি। লোকে যে আমাকে রানী বলে তা এই কারণে। অনেক রাজার থেকেও আমার ঐশ্বর্য বেশি। এমনকি তিনি আর কথা বলতে পারলেন না। শঙ্কর দাস এতক্ষণ পর্যন্ত একভাবে দাঁড়িয়ে মন দিয়ে কমলার কথাগুলো শুনছিল। হঠাৎ চটকা ভেঙে বলে উঠল, ওইসব পুরনো কথা ভেবে আর দুঃখ পাবার দরকার নেই। আমার শুধু এটাই বিশ্বাস হচ্ছে না যে এত সম্পত্তির মালকিন হয়েও একজন হাগরে সন্ন্যাসীকে ভয়। সে কথা তো তোমাকে আগেই বলেছি। এখন আর কথা বলে সময় নষ্ট করো না। আগে আমার পথের কাঁটা দূর করো, তখন না হয়। সে নিয়ে তুমি আর কোনো চিন্তা করো না। যত তাড়াতাড়ি সম্ভব তার ভবলীলা সাঙ্গ হবে। এখন থেকে তুমি সম্পূর্ণ নিরাপদ। তাহলেই হলো। যেদিন তুমি তার মৃতদেহ দেখাতে পারবে সেই দিন, তখনই তোমার সঙ্গে। ও হ্যাঁ, ভালো কথা, তুমি তাকে চিনতে পারবে। আজ সে ছদ্মবেশে সন্ন্যাসীর রূপ ধরে আমাদের এখানে এসেছিল। তোমার পক্ষে কিন্তু তাকে চেনা খুবই কঠিন হবে। আমি বলি শোনো, অমরচাঁদ কিন্তু বিভিন্ন রকম ছদ্মবেশ নিয়ে প্রায়ই এখানে সেখানে ঘুরে বেড়ায়। খুব সাবধানে তার পিছু করো, যেন হিতে বিপরীত না হয়। সেই বিষয়ে কোনো চিন্তা নেই। আমি যাকে একবার দেখি তাকে আর এই জন্মে ভুলি না। তাহলে শঙ্কর, এবার তুমি যাও। রাত অনেক হয়েছে, গিয়ে শুয়ে পড়ো। আমিও চাই। আর দেখো, যত শীঘ্র পারো কাজটা সম্পন্ন করো। এই বলে কমলা নিজের ঘরে চলে গেলেন। শঙ্করও ওখান থেকে বের হয়ে নিজের বাড়িতে চলে গেল। আর আমিও সুযোগ মতো ওখান থেকে বের হয়ে এলাম। সময়টা ছিল চৈত্র মাস। প্রচণ্ড রোদ, তার উপর এই পশ্চিমের পাথুরে গরম। তখন বেলা দ্বিপ্রহর, মাঝে মাঝেই লু বইছে। পথে লোক চলাচল প্রায় বন্ধই বলা যায়। তবে যাদের না বেরোলেই নয়, তারা এই প্রচণ্ড রোদের তাপকে উপেক্ষা করেই বাইরে বেরিয়েছেন। আমি আর সেই সন্ন্যাসীও আমাদের কাজের সূত্রেই বাইরে বের হয়েছিলাম। তবে এখন তারা সেই সন্ন্যাসী বেশভূষা নেই। সেই দিনই আমি জানতে পেরেছিলাম যে উনি প্রকৃত সন্ন্যাসী নন, সময়ে সময়ে সন্ন্যাসীর বেশ ধারণ করেন মাত্র।
কখনো কখনো আবার অন্য বেশও ধারণ করে থাকেন। ডিটেকটিভদের মতো ইনিও ছদ্মবেশে যথেষ্ট পটু। একসময় একটা লোক কাশীর শিকরোলের দিক থেকে ঘর্মাক্ত কলেবরে গঙ্গার তীর বরাবর কাকে যেন খুঁজতে খুঁজতে চারিদিকে তাকাতে তাকাতে মণিকর্ণিকার ঘাটের সামনে এসে উপস্থিত হলো। তারপর যেখানে পরমহংস বাবাজির আস্তানা, তার অনতি দূরে একটা ঘরের বারান্দায় বসে নিজের মনেই কি যেন বলতে লাগলো। ভোর থেকে দুপুর পর্যন্ত কাশীর সব জায়গায় খুঁজে দেখলাম, কিন্তু বেটাকে তো কোথাও দেখতে পেলাম না। আর তো পারছি না, রোদে ঘুরে ঘুরে ঘেমে চান করে গেছে, খুব ক্লান্ত লাগছে, আর হাঁটতেও পারছি না। আজ বরং যাই, কাল না হয় আবার তন্ন তন্ন করে খুঁজে দেখব, দেখি বেটার খোঁজ পাই কিনা। এই বলেই সে দেব মন্দিরের সুশীতল ছায়ায় বসে বিশ্রাম করতে লাগলো। আপনাদের বোধহয় আর এর পরিচয় দেবার প্রয়োজন পড়বে না। ইনি হলেন আমাদের সেই শঙ্কর দাস। কাশীর অলিগলিতে অমরচাঁদকে খুঁজে বেড়াচ্ছেন। শঙ্কর দাস অন্যমনস্কভাবেই বসেছিল। আমরাও ঘুরতে ঘুরতে সেখানে গিয়েই উপস্থিত হলাম। আমার সঙ্গী তাকে পেছন থেকে ডাকলেন, বললেন, কে শঙ্কর দাস নাকি? তা এত রোদ্দুরে কোথায়? শঙ্কর দাস চমকে উঠে পেছনে তাকিয়ে দেখে একজন যুবক তার দিকেই এগিয়ে আসছে। যুবককে দেখলেই অতি ভদ্রলোক বলেই মনে হয়। বয়সে তার থেকে 1-2 বছরের কমও হতে পারে, আবার সামান্য বেশি হওয়াও বিচিত্র নয়। যুবককে দেখতে খুবই সুন্দর, বলিষ্ঠকরণ। একজন অপরিচিত যুবক শঙ্করের কাছে এসে বললেন, ও হে শঙ্কর দাস, মেয়ে মানুষের কথায় রোদে রোদে ঘুরে মরো কেন? যার জন্যে না খেয়ে দিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত এই প্রচণ্ড রোদে ঘুরে বেড়াচ্ছ, তার সন্ধান কিন্তু আমি বলে দিতে পারি। শঙ্করের এত বেলা পর্যন্ত খাওয়া হয়নি, তার উপর এই পথশ্রম। আর পথশ্রম বলে পথশ্রম, বারাণসীর এমন কোনো গলি, গুপ্তস্থান বা প্রকাশ্য রাজপথ নেই যেখানে সে তন্ন তন্ন করে অমরচাঁদকে খুঁজে বেড়ায়নি। সুতরাং এই সময় ভালো কথাটাও মন্দই লাগে। তার উপর এই অপরিচিতের মেয়ে মানুষযুক্ত ঠাট্টা বিদ্রুপের কথা শুনে শঙ্করের পিত্তি জ্বলে উঠল। সে ভীষণ রেগে গিয়ে বলল, এই বেটা, তোর কি কোনো কাণ্ড জ্ঞান নেই? কেমন করে ভদ্রলোকের সাথে কথা কইতে হয় জানিস না? বিশ্বেশ্বরের এইসব বেওয়ারিশ মালগুলোকে যদি 2-1 ঘা করে আক্কেল ছেলেমে দেওয়া যেত, তবে বেটারা ভদ্রলোকের সঙ্গে কেমন করে কথা কইতে হয় শিখে যেত। আচ্ছা, আমি অভদ্র নাকি তুমি অভদ্র? তুমি টাকা খেয়ে একটা লোকের অমূল্য জীবন নষ্ট করতে বেরিয়েছ। এতে মূর্খ তুমি হলে না আমি হলাম? বাহাদুরি আছে তোমার বুদ্ধির। তোমার কাছ থেকে এরকম বুদ্ধি তো একটু ধার করে নিতে হয় হে। বীরপুরুষ শঙ্করের এই ব্যঙ্গ সহ্য হলো না। সে উঠে দাঁড়িয়ে বলল, অত ছাড়া পাজি, যা মুখে আসে তাই বলিস। জানিস জানিস আমি কে? এই বলে যুবকের মাথায় সে সজোরে একটা চপেটাঘাত করল। কিন্তু সেই যুবক তাতে কিছুমাত্র অসন্তুষ্ট হলেন না, বা বিরক্তিও প্রকাশ করলেন না, রেগেও গেলেন না, এমনকি উত্তেজিতও না, বরং হাসতে হাসতে বললেন, বেশ বেশ, এবার সন্তুষ্ট হয়েছ তো? তা কাকে মারলে এখন বুঝতে পেরেছ কি, নাকি তাও বোঝনি? আরে যার মাথার জন্য তুমি 500 টাকা খেয়েছ, আমি সেই বদমাইশ অমরচাঁদ। তুমি মানে আপনি অমরচাঁদ, যাকে ডিটেকটিভ পুলিশের কর্মচারী বলে সকলে সন্দেহ করে? আপনি সেই অমরচাঁদ? দেখলাম অমরচাঁদকে সামনাসামনি দেখে শঙ্করের তেজ তখন লুপ্ত হয়েছে। তার শরীরের গরম রক্ত ঠান্ডা হয়ে গেছে। সে চুপ করে দাঁড়িয়ে রইল। কি হে বীরপুরুষ, চুপ করে গেলে যে? মুখে কথা নেই কেন? অমরচাঁদের মাথা কাটতেই তো বেরিয়েছ। তাহলে এসো, আর দেরি কেন? টুক করে কেটে ফেলো।
তোমার কাছে মারধর খেলুম, অপমানটাও খুবই করলে। জীবনে আমার স্বাদ নেই, এখন তোমার হাতে আমার মরণেই মঙ্গল। অমরচাঁদের কথা শুনে শঙ্কর ভীষণ অপ্রস্তুত হয়ে পড়ল। তখন অমরচাঁদ বললেন, শোনো শোনো, তোমার সাথে আমার অনেক কথা আছে। কোনো নির্জন স্থানে তোমার সঙ্গে সাক্ষাৎ করে সব কথা বলবো। সেই সময় ইচ্ছে করলে আমাকে মেরেও তোমার মনিবের ইচ্ছে পূর্ণ করতে পারো। শঙ্কর এই প্রস্তাবে সম্মত হল। পরদিন রাত 11টার সময় বরুণা নদীর ধারে একটা ভাঙা প্রাসাদে দুজনের নির্জন সাক্ষাতের স্থান নির্দিষ্ট হল। আজ কৃষ্ণপক্ষের চতুর্দশী। বিকেল থেকে টিপটিপ বৃষ্টি পড়ে চলেছে। এখন রাত 1 প্রহরও পার হয়ে গেছে। ঘোর অন্ধকার এখন চারিদিকে। সামনে দাঁড়ানো মানুষটিকেও ভালো করে দেখা যায় না। মাঝে মাঝে মেঘের আড়াল থেকে বিদ্যুৎ চমকাচ্ছে, আবার তখনই চারিদিক যেন কালো মেঘের আড়ালে ঢাকা পড়ে যাচ্ছে। মনে হচ্ছে বিদ্যুৎ যেন মেঘের আড়াল থেকে লুকোচুরির খেলা খেলছে। কিন্তু এই রকম আর বেশিক্ষণ চলল না। হঠাৎ মুষলধারে বৃষ্টি পড়তে শুরু করলো, সঙ্গে বাজের গর্জনও যেন বেড়ে গেল। এমন অন্ধকারে ভয়ানক দুর্যোগে রাস্তায় জনপ্রাণীর সারা শব্দ নেই। তাছাড়া কারই বা দরকার যে এই সময় বাড়ির বাইরে বার হবে? তবে হ্যাঁ, এমন রাতেও কিছু লোকের কাজ তো থাকেই। যেমন এখন আমাদের শঙ্কর দাস নিজের ঘরে বসে বসেই ভাবছিল, সময় তো হয়ে গেল, এবার যাই। দুর্যোগ বলে তো আর প্রতিজ্ঞা ভাঙতে পারি না, তবে দুটো ছুরি নিয়ে যাই। বাঁচি তো ফিরে আসবো, না এই পর্যন্ত আমার জীবন ছিল বলে মেনে নেব। শঙ্কর বাড়ি থেকে বের হয়ে গেল। তারপর বরুণা নদীর পাশের সেই ভাঙা বাড়িটার দিকেই ধীরে ধীরে এগিয়ে যেতে লাগল। এই ভয়ঙ্কর দুর্যোগের পথে লোকজনের চলাচল প্রায় বন্ধ। কিছুটা দূরে দূরে মিউনিসিপ্যালিটির আলোকস্তম্ভগুলো দাঁড়িয়ে আছে। প্রদীপের মতো কোনোটা মিটমিট করে জ্বলছে, আবার কোনোটা একেবারেই নিভে গেছে। এমন সময় অন্ধকার ভেদ করে একটা করুণ চিৎকারের শব্দ তার কানে গেল। চিৎকারটা খুব বেশি দূর থেকে আসছিল না। শব্দ শুনে শঙ্করের মনে হলো কোনো অত্যাচারিতা নিপীড়িত স্ত্রীলোকের আত্মস্বর। অপরের উপর অত্যাচার, এই বলে তাড়াতাড়ি অন্ধকারে শঙ্কর সেই শব্দ লক্ষ্য করেই চলতে লাগলো। গিয়ে দেখলো যা ভেবেছিল ঠিক তাই। জমদূতের মতো একজন পুরুষ রাস্তার উপর দিয়ে একজন স্ত্রীলোকের হাত ধরে সজোরে টেনে নিয়ে যাচ্ছে। কাছেই একটা ঘোড়ার গাড়ি দাঁড়িয়েছিল। শঙ্করকে এগিয়ে আসতে দেখেই সেই বদমাইশ লোকটা মেয়েটিকে ছেড়ে দিয়ে অন্ধকারে কোথায় যেন নিমেষের মধ্যে মিলিয়ে গেল। শঙ্কর তাড়াতাড়ি মেয়েটির কাছে গিয়ে বলল, আপনার আর কোনো ভয় নেই, সেই পাষণ্ড আমাকে দেখে পালিয়ে গেছে। আপনি আমার জীবন বাঁচিয়েছেন, আপনার কাছে আমি চিরকালের মতো ঋণী রইলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আগে বলুন তো, আমি কি আপনার কোনো উপকার করতে পারি? সেই পাষণ্ড নরাধম চলে গেছে তো? হ্যাঁ হ্যাঁ, সেজন্য আর কোনো ভয় নেই। তাহলে আমাকে দয়া করে একটু আমার বাড়ি পৌঁছে দিন। নিশ্চয়ই, চলুন। পথে যতই বিপদ থাকুক আপনাকে নিরাপদেই বাড়ি পৌঁছে দেব। কিন্তু আপনি একজন একা অপরিচিত পুরুষ, আপনার সঙ্গে এভাবে। অপরিচিত বটে, কিন্তু যে ভদ্রলোক কোনো অসহায় ব্যক্তিকে বিপদ থেকে রক্ষা করে, সেই কি আবার তাকে বিপদে ফেলতে পারে? এই কথায় মেয়েটি একটু লজ্জিত হয়েই বলল, তবে একটু দেখুন না গিয়ে যে গাড়োয়ান আছে নাকি পালিয়ে গেছে। শঙ্কর গাড়ির কাছে গিয়ে দেখে যে গাড়ির চালক একটা কম্বল তার সমস্ত শরীরে ঢেকে গাড়ির নিচেই মরার মতোই পড়ে আছে।
এই, আরে ভয়ের কিছু নেই, বেরিয়ে এসো। আরে বেরিয়ে এসো বলছি তো, ভয়ের আর কিছু নেই। শঙ্করের ডাকাডাকিতে সেই চালক ভয়ে কাঁপতে কাঁপতে গাড়ির নিচ থেকে বের হলো। তখন শঙ্কর সেই মহিলাকে উদ্দেশ্য করে বলল, নিন, চলুন, আসুন। হ্যাঁ, চলুন। এরপর সেই মহিলা এবং শঙ্কর গাড়ির মধ্যে উঠে বসল। চালক গাড়ি ছেড়ে দিল। গাড়িতে করে যেতে যেতে শঙ্কর ভাবছিল, এই ভয়ঙ্কর দুর্যোগের রাতে রাজপথে একাই মহিলাকে, আর সেই লোকটি বাকি, ব্যাপারটা কি? এইসব চিন্তাতে সে এতটাই অন্যমনস্ক ছিল যে গাড়ি যে কখন কোন পথ দিয়ে কত দূর এলো তা সে খেয়াল করল না। অবশেষে গাড়ি এসে একটা প্রকাণ্ড অট্টালিকার সদর দরজার সামনে দাঁড়ালো। মেয়েটি বলে উঠল, যাক বাবা, এইবার হাফ ছেড়ে বাঁচলাম। আমার বাড়ি এসে গেছে। তারপর সেই অপরিচিত মেয়েটি এবং শঙ্কর গাড়ি থেকে নামল। মেয়েটি শঙ্করকে বলল, আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন। এখন তো অনেক রাত হয়ে গেছে, আর বাইরেও এমন দুর্যোগ, তাই আপনার কোনো অসুবিধা না থাকলে দয়া করে যদি আমাদের বাড়িতেই রাতটুকু কাটিয়ে যান তাহলে খুবই আনন্দিত হব। আচ্ছা, ঠিক আছে। আসুন, ভেতরে আসুন। দুজনেই বাড়ির মধ্যে প্রবেশ করল। সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে শঙ্কর মেয়েটিকে জিজ্ঞাসা করল, এটা আপনার বাড়ি? আপাতত আমি এই বাড়িতেই থাকি। বাড়িটা তো অনেক দিনের পুরনো বলে মনে হচ্ছে। হ্যাঁ, অনেক পুরনো। পরে আপনাকে সব ঘুরিয়ে দেখাবো। এখন চলুন, ওপরে গিয়ে বসবেন। এই বলে সেই স্ত্রীলোকের সাথে শঙ্কর উপরে গেল। একটা ঘরে ঢুকে স্ত্রীলোকটি বলল, বোধহয় সকলে ঘুমিয়ে পড়েছে। আপনি এখানে বসুন, আমি চাকরদের ডেকে আনছি। এই উজ্জ্বল আলোতে মেয়েটিকে ভালোভাবে নিরীক্ষণ করে শঙ্কর দাস মনে মনে বলল, মেয়েটি তো বেশ সুন্দরী এবং যুবতী। খুবই আশ্চর্যের কথা যে এত বড় বাড়ি অথচ কোনো লোকজন নেই। আমার তো এবারে সন্দেহ হচ্ছে এর ভেতরে কোনো অভিসন্ধি নেই তো। সেদিকে তাকিয়ে মেয়েটি বলল, কি অবলা স্ত্রী জাতিকে ভয় পাচ্ছেন নাকি? স্ত্রীলোক কোন ছাড়, কোনো বীর পুরুষকেও আমি ভয় করি না। তবে নিশ্চিন্ত মনে এখানে বসে বিশ্রাম করুন, আমি এক্ষুনি আসছি। এই বলে সেই মেয়েটি অন্য একটি দরজা দিয়ে অন্দরমহলে চলে গেল। প্রায় 15 মিনিট কেটেও গেল, কিন্তু মেয়েটির আর কোনো দেখা নেই। শঙ্কর অস্থির হয়ে উঠল। ভাবতে লাগলো, মেয়েটি কি? এর মধ্যে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। আমার মন বলছে এর মধ্যে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। এভাবে প্রায় আরো 10 মিনিট কেটে গেল। শঙ্করের সন্দেহ ক্রমশই বাড়ল। তখন সে যে দরজা দিয়ে বৈঠকখানায় প্রবেশ করেছিল সেই দরজার কাছে গিয়ে দরজাটা খোলবার চেষ্টা করল, কিন্তু না, সে যা ভেবেছিল ঠিক তাই। দরজা তখন বাইরে থেকে বন্ধ। শঙ্কর হতবুদ্ধি হয়ে একটা চেয়ারের উপরে বসে পড়ল। তারপর পকেটে হাত দিয়ে দেখল, দেখি ছুরি দুটো কোথায় গেল। বুঝতে পেরেছি, অন্ধকারে যখন মেয়েটির সঙ্গে গাড়িতে আসছিলাম তখনই সে কৌশল করে কোনোভাবে সেগুলো নিয়ে নিয়েছে। কিন্তু কিন্তু এখন আর উপায় কি? অদৃষ্টে যা আছে তাই হবে। এই বলে সে মনকে প্রবোধ দিতে লাগলো আর চিন্তা করতে লাগলো, কিন্তু এখন কি করা যায়? কি করলে এখান থেকে বের হওয়ার একটা উপায় পাওয়া যাবে? এমন সময় হঠাৎ দরজাটা খুলে গেল। কি শঙ্কর বাবু, ভালো আছো তো? এই বলে একজন ভদ্রলোক তার সামনে এসে উপস্থিত হলেন। তার সঙ্গে আরও একজন ভদ্রলোক। শঙ্কর একটু অন্যমনস্কই ছিল। গলার আওয়াজ শুনে সে চেয়ে দেখল, এবং যা দেখল তাতেই তার মুখ শুকিয়ে গেল। বোবার মতোই সে তাকিয়ে রইল।
দেখল অমরচাঁদ এবং তার সঙ্গী, অর্থাৎ আমি সেখানে দাঁড়িয়ে। অমরচাঁদ প্রথমেই জিজ্ঞাসা করলেন, কি পালাবার চেষ্টা করছিলে নাকি? বুঝতে পেরেছি, এ আপনারই ষড়যন্ত্র। তুমি একে ষড়যন্ত্র বলো? এভাবে চালাকি করে আমাকে এখানে নিয়ে এসে আটকে রাখা, একে ষড়যন্ত্র ছাড়া আর কি বলবো? আচ্ছা আচ্ছা, সে না হয় হলো, কিন্তু বলছি কি, এই বেলা একবার আত্মীয় স্বজন, পরিবার পরিজন সবাইকে স্মরণ করে নিলে হতো না? আমাকে খুন করবেন নাকি? না না, তা নয়। তবে? আর আমাকে এভাবে যদি খুনই করবেন, তবে আমার অস্ত্র চুরি করালেন কেন? তোমারই ভালোর জন্য। হ্যাঁ, ভালোর জন্যই বটে। তাই বুঝি আমাকে আগে থেকে নিরস্ত্র করা হয়েছে? বা ভারী বীরপুরুষ আপনি। আহা, চড়ছ কেন? শোনো, বুঝিয়ে বলছি, তোমাকে বাঁচাবার জন্যেই তোমাকে নিরস্ত্র করা হয়েছে। এই থামুন তো মশাই, এক তো চালাকি করে আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন। এনেছি তোমার জীবন রক্ষা করবার জন্য। শত্রু কি কখনো শত্রুর জীবন রক্ষার জন্য ব্যস্ত হয়? আমরা দুজনে তো শত্রু নয়। তবে কি? থাক সেসব কথা, কিন্তু তুমি যে আমাকে কাল অত অপমান করলে, তার কারণ কি? অত কারণ কারণ বলতে বাধ্য নই আমি। আচ্ছা, তুমি না বলো, আমি বলছি। রমণীর মোহ আর 500 টাকা, কি ঠিক বলছি কি না? আশ্চর্য, এই লোক এসব কথা কোথা থেকে জানতে পারলো? আমরা দুজনে ছাড়া আর কোনো জনপ্রাণী তো এই কথাবার্তার বিন্দু বিসর্গ জানে না। তাহলে অমরচাঁদ কি করে ওইসব গোপন কথা জানতে পারলো? কি ভয়ঙ্কর লোক রে বাবা! ভাবছো কেমন করে জানতে পারলাম, তাই তো? তা সে অনেক কথা। তার মানে ভেতরের কথা তো আপনি সবই টের পেয়েছেন। তা সত্ত্বেও আপনি বললেন আমাকে বাঁচাবার জন্যই নাকি আমাকে নিরস্ত্র করেছেন। বেশ, তাহলে এখন অনুগ্রহ করে আমাকে বিদায় দিন, আমি চলে যাই। দাঁড়াও দাঁড়াও, একটু স্থির হও, বুঝলে? একটু স্থির হও। আমাদের তো কথা ছিল আজ রাতে তুমি আমাকে ইচ্ছে করলে হত্যা করবে। তা বরুণা নদীর পাড়ের সেই ভাঙা প্রাসাদে না হয়ে সে ঘটনা না হয় এখানে ঘটলো, তাতে ক্ষতি কি? কিন্তু আমি তো নিরস্ত্র। সে তোমার অস্ত্র দুটো এনে দিচ্ছি না হয়। আপনারা দুজন আর আমি একা। না না, সে চিন্তা নেই, এখানে কোনো দ্বিতীয় ব্যক্তি থাকবে না। এই বলে অমরচাঁদ শঙ্করের ছুরি দুটো নিয়ে এলেন। শঙ্কর দেখল, হ্যাঁ, এটা তার ছুরি বটে। অমরচাঁদ আবার বললেন, দেখো শঙ্কর, তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই, তাই বিবাদের প্রয়োজনও নেই। তুমি যে আমাকে হত্যা করবে বলে সংকল্প করেছিলে, তা তো হলো না। এখন তুমি আমার আয়ত্তের মধ্যে। আমি তোমাকে আসামি রূপে পুলিশের চালান দিতে পারি, কিন্তু তা আমি করব না। তোমার গায়ে একটা আঁচড়ও লাগবে না, বরং তুমি যাতে ওই কমলা রাক্ষসীর কবল থেকে উদ্ধার হতে পারো, আমি তার চেষ্টাই করব। তোমাকে বাঁচাবো। আমি তো কিছুই বুঝতে পারছি না, সব কিছু আমার যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। আমরা দুজনে যাতে একসঙ্গে মরি, সেই কৌশল করেই ওই রাক্ষসী পাঠিয়েছে তোমাকে। মানে আমার মাথায় তো কিছুই ঢুকছে না। ঠিকই ঢুকবে। এই বলে অমরচাঁদ একজন চাকরকে ডেকে বললেন, কই রে, হ্যাঁ, দুটো ইঁদুর নিয়ে আয় তো। কিছুক্ষণের মধ্যে খাঁচায় ভরে দুটো ইঁদুর আনা হলো। তখন অমরচাঁদ বললেন, শঙ্কর, এই নাও, একটা ইঁদুরের গায়ে তোমার একটা ছুরির ডগাটা একটু ফুটিয়ে দাও তো। এমন করে ফোটাবে যেন অল্প রক্ত বের হয়। শঙ্কর তাই করল। ছুরির খোঁচায় একটা ইঁদুরের গা থেকে যেমনি রক্ত বের হলো, অমনি তার মুখ থেকেও গলগল করে রক্ত বেরোতে লাগলো, এবং ইঁদুরটা যন্ত্রণায় ছটফট করতে করতে নিমেষের মধ্যেই মারা গেল। তখন অমরচাঁদ বললেন, দেখলে তো, এবার ওই ছুরিটাও পরীক্ষা করো। শঙ্কর তা সেই রকমই করলেন। সেই ইঁদুরটাও
একইভাবে তৎক্ষণাৎ মারা গেল। তখন শঙ্করদাস অমরচাঁদের পায়ে পড়ে বলতে লাগলো, দয়া করে ক্ষমা করুন আমাকে, আমি পিশাচ, আপনি দেবতা, আমাকে ক্ষমা করুন। না না, আমার মতো অধম ক্ষমার যোগ্যই নয়। আমি সেই কাল নাগিনীর কথাই ভুলে আপনাকে হত্যা করতে এসেছিলাম। এখন বুঝতে পারছো? না, এসব কি হচ্ছে, কেন হচ্ছে, আমি এখনো কিছুই বুঝতে পারিনি। এর মধ্যে কি গোপন রহস্য আছে, আমাকে আমাকে দয়া করে সব খুলে বলুন। ওই ছুরি দুটো বিষাক্ত। কমলা রানী এই দুটো আমাদের দুজনকে একসঙ্গে মেরে ফেলার জন্যেই তোমাকে দিয়েছিল। যদি আমরা এই অস্ত্র চালনা করতাম, দুজনের গায়েই আঘাত লাগতো, তাহলে নিমিষের মধ্যে ওই দুটো ইঁদুরের মতো আমরাও দুজনেই মারা যেতাম, আর কমলা থাকতো নিরাপদে। কিন্তু আপনাকে হত্যার পিছনে কমলার কি উদ্দেশ্য? আমি কমলার জম। আমি বেঁচে থাকতে তার জীবনে এক দণ্ড সুখ নেই, তাই কমলা আমাকে যেভাবেই হোক খুন করতে চায়। তুমি তাকে ভালোবাসো, আর সেও তোমাকে বিয়ে করবে বলেছে। তুমি ভাবছো আমাকে খুন করতে পারলেই তৎক্ষণাৎ তোমার সেই ইচ্ছে পূরণ হবে, কিন্তু না, তা হতো না। যদি তুমি আমাকে খুন করতে পারতে, তাহলে দেখতে পেতে তোমার কি দুর্দশা হতো। যাকে তুমি অমৃত মনে করছো, সেই তোমার জীবনের বিষ হয়ে উঠত। কমলা তোমারও সব থেকে বড় শত্রু হতো। আমি আর সেখানে যাব না, আমার যথেষ্ট জ্ঞান শিক্ষা হয়েছে। কবে কিভাবে বিষ খাইয়ে শেষে আমাকেই মেরে ফেলবে আমি বুঝতে পেরেছি। স্ত্রী জাতির অসাধ্য কাজ এই জগতে কিছুই নেই। আর কোনো ভয় নেই। আজ থেকে তুমি আমার পরম বন্ধু। তোমার বিপদ আমারও বিপদ। টাকা করি তোমার যখন যা দরকার হবে আমি দেব, সে বিষয়ে ভেবো না। তবে আপাতত আমার কাছে থাকলে তোমার হবে না। তোমাকে ওই কমলার কাছেই থাকতে হবে, না হলে আমার কার্যসিদ্ধিতে ব্যাঘাত ঘটবে। কি কাজ আপনার? তুমি সাহায্য না করলে আমরা কমলাকে গ্রেফতার করতে পারবো না। গ্রেফতার কেন? কমলা কি করেছে? কমলা একজন খুনি। সে নিজের স্বামীকে খুন করে তার গ্রাম থেকে পালিয়ে এই পবিত্র কাশীধামে এসে লুকিয়েছে। কিন্তু আমাদের চোখে ধুলো দেওয়া মোটেও সহজ নয়। আমরাও তার পিছন পিছন এখানে এসেছি। এতদিনে আমরা ওই মহিলাকে ধরে আদালতে হাজির করতাম, কিন্তু করিনি। ওই মহিলা খুব ধরিবাজ, আমাদেরও উপর দিয়ে যায়, নানা রকম চাল চালতে থাকে। কিন্তু আমাদের চর যে সর্বত্র আছে তা তো আর সে জানে না। তা গ্রেফতার করলেই তো পারেন। তার জীবনের কিছু ঘটনা এখনো জানা বাকি। সব কথা ভালোভাবে না জেনে, নিশ্চিত না হয়ে কিছু করব না। কারণ অনেক সময় পাপ করলেও তার অনুতাপে ভবিষ্যতে মানুষের স্বভাবের অনেক পরিবর্তন হতে পারে। কিন্তু নিজের স্বামীকে যে হত্যা করতে পারে তার প্রতি দয়া দেখানো মোটেই উচিত নয়। হ্যাঁ, সে জানি, কিন্তু এ বিষয়ে বিশেষ প্রমাণ এখনো পর্যন্ত পাইনি। সেই জন্যেই তোমাকে বাঁচালাম। তোমাকে দিয়েই আমাদের কার্য সম্পন্ন হবে। এত ঐশ্বর্যশালী স্ত্রীলোক আমি কখনো দেখিনি। কমলা তার নিজের সম্পত্তির মালিক। তার মানে তার জীবন সম্পর্কে আপনি সবই জানেন? গোপনে অনুসন্ধান করে খবরাখবর রাখাই তো আমাদের প্রধান কাজ। আচ্ছা, কমলা কি? আমায় সত্যি করে বলুন তো। আমি বলতে পারি, কিন্তু আমার কথা তোমাকে মেনে চলতে হবে। যখন যেমন বলবো তাই করতে হবে। তাতে যদি সম্মত হও তবেই বলবো। আমি আপনার গোলাম, যখন যা বলবেন বিনা প্রশ্নে তাই করব। তাতে যদি সেই মেয়ে মানুষ জব্দ হয়। আচ্ছা, ঠিক আছে। তবে সব কথা শোনবার যদি খুব ইচ্ছে হয়ে থাকে, তাহলে 2-1 দিন তোমায় অপেক্ষা করতে হবে। সবই তোমাকে বলবো।
কিন্তু এখন আমরা যেমন তোমাকে শিখিয়ে দিচ্ছি সেই রকম করো। তুমি কমলার কাছে গিয়ে বলো, অমর চাঁদ আর বেঁচে নেই, জন্মের মতো তুমি তাকে পৃথিবী ছাড়া করেছ। যদি আমার মৃতদেহ দেখতে চায়, তুমি স্বাচ্ছন্দ্যে সেই বরুণা নদীর ধারের ভাঙা বাড়িটাতে নিয়ে যাবে। আমি সেখানে মরার মতো পড়ে থাকব। আমি বেঁচে আছি না মরে গেছি কমলা কিছুই বুঝতে পারবে না। তারপর যা করতে হবে ঠিক সময়ে তোমাকে জানিয়ে দেব। এই বলে অমরচাঁদ শঙ্কর দাসকে বিদায় দিলেন। সে চলে যেতে আমরাও তার পেছনে পেছনে লুকিয়ে চলতে লাগলাম। রাত তখন প্রায় 2টো বেজে গেছে। এখনো টিপটিপ করে বৃষ্টি পড়েই চলেছে। শঙ্কর হন্তদন্ত হয়ে একেবারে কমলার ঘরে গিয়ে উপস্থিত হল। অমরচাঁদ পাশের ঘরে লুকিয়ে রইলেন। শঙ্কর দাসকে দেখেই কমলা জিজ্ঞাসা করলেন, কাজ শেষ হয়েছে? হ্যাঁ, তোমার জন্য আজ আমি খুনি হলাম। তাকে নিকেশ করেছো? বললাম তো আমি হত্যাকারী। স্পষ্ট করে বলো, সে মরেছে কিনা। সে কথা মনে করলে এখনো গা শিউরে ওঠে। কমলা, আমি যে কি করে এই কাজ করলাম, এইভাবে প্রতারণা করে একজনকে প্রাণে মেরে ফেললাম। কি বিশাল সেই ছুরিখানা, উফ, আর বলতে পারছি না। তাকে কি একেবারে দুয়াতখানা করেছো? না, তার দরকার পড়েনি। হাতে একটু আঘাত করতেই অমরচাঁদ বসে পড়ল, তারপরেই তার মৃত্যু হয়। সেখানে আর কেউ ছিল না? না, কেউ না। লাশটা কি সেখানেই পড়ে আছে? হ্যাঁ। আমি দেখবো, চলো। না না, তোমাকে আমি সেখানে নিয়ে যেতে পারবো না। তোমাকে যা বলছি শোনো, এক্ষুনি যেতে হবে সেখানে। ঠিক আছে, আমি তো তোমার দাস। বেশ, চলো, মৃতদেহ দেখিয়ে আনি তোমাকে। তৎক্ষণাৎ গাড়ি তৈরি হলো। এদিকে অমরচাঁদ সুযোগ বুঝে সেই ঘর থেকে বের হয়ে অন্য একটা গাড়িতে উঠে চলে গেল। রাত আন্দাজ 3টের সময় শঙ্কর বরুণা নদীর ধারে সেই ভাঙা অট্টালিকায় উপস্থিত হলো। বাড়িটা তখন খা খা করছে। জনমানবের কোনো সাড়াই নেই, যেন অন্ধকারে ঢাকা জমপুরি। শঙ্কর সেই অন্ধকারে কমলাকে রেখে কোথায় যেন চলে গেল। তারপর মুহূর্তের মধ্যেই ফিরে এসে বলল, এসো না, এদিকে এসো। এই বলে একটা ঘরে সে কমলাকে নিয়ে গেল। সেখানে নিভু নিভু একটা আলো। সেই আলোতে কমলা যা দেখলেন তা অন্য কোনো স্ত্রীলোক দেখলে মূর্ছাও যেতে পারতেন। কমলা দেখলেন অমরচাঁদের দেহ পড়ে আছে। তিনি ভালো করে দেখলেন। একবার তার কপালে হাত দিলেন, একবার বুকও পরীক্ষা করলেন। শেষে বললেন, কোথায় আঘাত করেছো? শঙ্কর হাতটা দেখিয়ে দিল। সেখান থেকে তখনও রক্ত বের হচ্ছিল। কমলা বলল, বাহ, খুব ভালো। আমি তোমার উপর খুবই সন্তুষ্ট হয়েছি। চলো এখন আমরা যাই। এই বলে দুজনেই গাড়িতে উঠে বাড়ি চলে গেল। অমরচাঁদও উঠে তাদের পেছন পেছন আবার অলক্ষ্যে সেই বাড়ির মধ্যেই প্রবেশ করলেন। বাড়িতে গিয়ে কমলা শঙ্করকে বললেন, কাল সকাল সকাল আমার সঙ্গে দেখা করবে। কোথায়? এইখানে। আর কোথায়? তোমার মনে আছে তো যা বলেছিলে? মনে আছে। কালই তার উত্তর পাবে। শঙ্কর নিজের বাড়ি ফিরে এসে দেখে একজন ভদ্রলোক তার অপেক্ষায় বসে আছেন। তাকে দেখে ভদ্রলোকটি আস্তে আস্তে বললেন, আপনার নামই বোধহয় শঙ্কর দাস। হ্যাঁ, আমারই নাম শঙ্কর দাস। একটা খবর আছে আপনার জন্য। আপনি কোথা থেকে আসছেন? আমাকে কিভাবে চিনলেন? আপনি আমাকে চিনতে পারছেন না? না, আপনাকে তো আমি আগে দেখিনি কখনো। তবুও আমি আপনার অপরিচিত নয়। ভালো করে দেখুন। আপনাকে দেখেছি? কই, কখন? মনে পড়ে না তো। আপনি তো এতক্ষণ কমলার ঘরে ছিলেন। হ্যাঁ, ছিলাম তো। কমলাকে অমরচাঁদের মৃতদেহ দেখিয়ে আসলেন। এই কথা শুনে শঙ্কর হতবুদ্ধি হয়ে গেল।
ভাবল এই নিশ্চয়ই সেই রাক্ষসীর কমলারই কোনো চালাকি। সাহসে ভর করে সে উত্তর দিল, আপনার পরিচয় আগে না পেলে আমি আপনার কথার কোনো উত্তর দেব না। আমি আপনার বন্ধু। তবে কেন অযথা এসব কথা বলছেন? আপনি অযথা ওই সব কাজ করলেন কি জন্য? কি অযথা কাজ? কেন অমর চাঁদকে খুন? কে বলল যে আমি খুন করেছি? আমি সেখানে উপস্থিত ছিলাম। মিথ্যে কথা। তখন অপরিচিত ভদ্রলোকটি একটু হেসে নিজের নকল দাড়ি, গোঁফ এবং টুপি নিমেষের মধ্যেই খুলে ফেললেন। শঙ্কর দেখল সে আর কেউ নয়, স্বয়ং অমর চাঁদ। উফ, এতক্ষণে হাঁপ ছেড়ে বাঁচলাম। কি আশ্চর্য, আমি তো আপনাকে চিনতেই পারিনি। না মশাই, ছদ্মবেশে আপনার বেশ বাহাদুরি আছে বলতেই হবে। এ আর আশ্চর্য কি? আরো 10 মিনিট পরে যদি তোমার সঙ্গে দেখা করি তাহলেও তুমি আমাকে চিনতে পারবে না। আচ্ছা, সেসব ছাড়ো। এখন বলো, কমলা বিশ্বাস করেছে তো যে আমি মরেছি? যেভাবে মরার মতো পড়েছিলেন তাতে বিশ্বাস না করে আর উপায় আছে? সত্যি ধন্য আপনার কৌশল। যাক, নিশ্চিন্ত হলাম। কিন্তু খুব সাবধান, আর কেউ যেন ঘুণাক্ষরেও এসব কথা টের না পায়, তাহলেই তুমি গেছো। কাল এক সময় দেখা হবে। এই বলে অমরচাঁদ চলে গেলেন। কমলার কথা অনুযায়ী শঙ্কর পরদিন সকালেই কমলার সাথে দেখা করল। তাকে দেখা মাত্রই কমলা ভয়ার্ত স্বরে বললেন, শঙ্কর, সর্বনাশ হয়েছে, আমরা ধরা পড়ে গেছি। ধরা পড়েছি? কি করে? পুলিশের গুপ্তচর এসেছিল। তারপর? তারপর আর কি, আমাদের ওপর তাদের সন্দেহ হয়েছে, ওরা আমাদের গ্রেপ্তার করবে। কিচ্ছু হবে না, কোনো ভয় নেই। অমর চাঁদের মৃতদেহ যদি খুঁজে বার করে? সেই দেহ কি আছে নাকি আর? আমি রাতেই তা জ্বালিয়ে দিয়েছি। এখন তোমার প্রতিজ্ঞা পূরণ হলেই হয়। এই অবস্থায় তা কিছুতেই সম্ভব নয়। তুমি খুনি, তোমার কখন কি বিপদ হয় তা কে বলতে পারে? আর বিশেষত তোমারই বা বিশ্বাস কি? তুমি মনে করছো আমি তোমার হাতের মুঠোয়, কিন্তু তা নয়। বরং এখন তুমি আমার হাতের মুঠোয়। অমর চাঁদের জামার ভেতরে একটা কাগজ ছিল, সেটা আমি পেয়েছি। তাতে তোমার বিষয়ে, তোমার জীবনের সব কথা লেখা আছে। আমি মনে করলে তোমাকে এই মুহূর্তে পুলিশের হাতে ধরিয়ে দিতে পারি। তুমি যে নিজের স্বামীকে হত্যা করে এই কাশিতে পালিয়ে এসেছো তা আমি জেনে গেছি। আর ওই অমর চাঁদকে খুনের পরিকল্পনাও তো তোমার। তাহলে বলো, তাহলে আমি খুনি না তুমি খুনি? এবার বলো তো, আমার কথায় রাজি আছো কি না? কমলার মুখ বিবর্ণ হয়ে গেল। সেই কম্পিত স্বরে বলল, রাজি আছি, কিন্তু আগে কাগজটা আমায় দাও। আগে তো আমি তা দিতে পারবো না। অমর চাঁদকে কিন্তু তুমি খুন করেছো, সাবধান। আচ্ছা, আর নিজের স্বামীকে কে হত্যা করেছে? তার কোনো প্রমাণ নেই। অমর চাঁদের ওই কাগজ সেই প্রমাণ হয়ে দাঁড়াবে। না, কিছুতেই না। সেটা দাও আমাকে, অন্তত একবার দেখাও। আমার কথায় রাজি না হলে আমি কিছুতেই সেটা দেখাবো না। না দেখাও, না দেখাবে? তুমি একজন চাকর, বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার স্বপ্ন দেখছো? তুমি কি আমাকে কুলোটা পেয়েছো নাকি? হ্যাঁ, আমি তোমার প্রস্তাবে সম্মত হব? তোমাকে আমি যে আশ্বাস দিয়েছিলাম তা শুধুমাত্র আমার কাজ উদ্ধার করবার জন্য। এখন আমার কাজ শেষ হয়েছে, আর তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তোমাকে আমি আরও 500 টাকা দিচ্ছি, এখনই তা নিয়ে এখান থেকে চলে যাও। কমলা যখন শঙ্করকে এইসব কথা বলছেন, সেই সময় এক প্রকাণ্ড গোঁফদাড়ি বিশিষ্ট বিশাল চেহারার পুরুষ কমলার সামনে এসে উপস্থিত হলেন। কমলা ভয়ে আড়ষ্ট হয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কে? চিনতে পারছো না? না। তুমি আমাকে খুব চেনো। অমরচাঁদ! তাকে দেখা মাত্রই কমলা চিৎকার করবার উপক্রম করেছিলেন। এমন সময় অমরচাঁদ বললেন, চিৎকার করে কোনো লাভ হবে না। আপনি কোথা থেকে এলেন? কেন, মাটি ফুঁড়ে?
আমাকে ঠকানো হয়েছে, আমি প্রতারিত হয়েছি। মৃত ব্যক্তিকে দেখে তোমার কি ভয় করছে? কি জীবিত কি মৃত, আমি কাউকে ভয় করি না, শুধু একজনকেই ভয় করি, সে আমার ঈশ্বর। আমি এখন বুঝতে পারছি শঙ্কর, তোমারই চালা, তোমার কথা মতোই সে সব কাজ করেছে। সে যাই হোক, এখন তোমাকে গ্রেপ্তার করার জন্যে বাইরে পুলিশের ডিটেকটিভ ওয়ারেন্ট হাতে দাঁড়িয়ে, আমার আদেশ পেলেই তোমাকে গ্রেপ্তার করবে। এইবার তুমি হাতে নাতে ধরা পড়েছ। কেন আমাকে গ্রেফতার করবে? কেন কেন তা কি জানো না? নিজের স্বামীকে খুন করার অপরাধে তোমাকে গ্রেপ্তার করা হবে। না, আমি আমার স্বামীকে হত্যা করিনি। আমার ঈশ্বর জানেন আমি তাকে কতটা ভালোবাসি। মিথ্যে স্বামী হত্যার অপরাধে আমাকে লোক সম্মুখে এভাবে অপমানিত করবেন না। একে স্বামীর শোক, তার উপর আমার নামে মিথ্যে কলঙ্ক রটিয়ে লোকসমাজে আমাকে বদনাম করবার চেষ্টা করেছিলেন। সেই জন্যই আমি আত্মহত্যা করে জীবন জোড়াবো বলে এখানে এসেছিলাম। তাই আমার যা কিছু আছে সব আমি মুক্ত হস্তে দান করছিলাম। এইভাবে সব সম্পত্তি শেষ হলেই আমি মণিকর্ণিকার গর্ভে নিজের জীবন বিসর্জন দিতাম। আমার স্বামীর হঠাৎ নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর থেকেই আমার মন অস্থির হয়ে রয়েছে। তার উপর এই মিথ্যে কলঙ্ক সবসময় আমার হৃদয়কে দগ্ধ করে চলেছে। সে যাই হোক, এখন আমার সময় উপস্থিত হয়েছে। আমার যা কিছু আছে তা নিয়ে আপনি আমাকে নিষ্কৃতি দিন, আমিও নিজের শেষ কাজ সম্পন্ন করি। আমি তোমার সম্পত্তির এক কানা করিও আশা করি না। যে নিজের স্বামীকে হত্যা করে সম্পত্তির অধিকারিণী হয়েছে, তার সম্পত্তি স্পর্শ করাও মহাপাপ। আপনি আমার উপর যে দোষারোপ করছেন তা সম্পূর্ণ মিথ্যা। আমার কাছে আমার স্বামী দেবতা ছিলেন। তবে তবে আমাকে মারার ইচ্ছে হয়েছিল কেন? আপনার উপর আমার খুব রাগ, কারণ আপনি চারিদিকে রাষ্ট্র করে বেরিয়েছিলেন যে আমি আমার প্রাণাধিক প্রিয় স্বামীকে হত্যা করেছি। সেই জন্যই আমি প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছিলাম, কারণ আমার সংসারে আর তো কোনো সুখ নেই। মণিকর্ণিকাই আমার শেষ আশ্রয়। মিথ্যে কথা! তুমি তোমার স্বামীকে হত্যা করেছ? না, আমি মিথ্যে বলছি না, বিশ্বাস করুন। এত বছর পুলিশের চাকরি করছি আমি, কমলার কথা শুনে আমার কেন যেন মনে হলো সে সত্যি কথাই বলছে। আমি তখন অমরচাঁদকে বললাম যে তার কোথাও ভুল হচ্ছে না তো। আমার ভুল? আচ্ছা, তবে তবে এটা কি? হ্যাঁ, কি এটা? এরপর আমার চোখের সামনে যা ঘটল তাতে আমিও স্তম্ভিত হয়ে গেলাম। অমরচাঁদ তার মাথার পাগড়ি এবং নকল দাড়িগোপ খুলে ফেলতেই কমলা চিৎকার করে বলে উঠল, তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি। তুমি বেঁচে আছো? তাহলে তোমার খুন, অমরচাঁদের ছদ্মবেশ, এসব কি? আমিও তো কিছুই বুঝতে পারছি না। আমি বুঝিয়ে বলছি, আমি সরোজকান্তি। আপনি সরোজকান্তি? আর আপনি জীবিত? তাহলে এই মোকদ্দমার অর্থ কি? আমি আপনাকে সেদিনের কথা সব খুলে বলছি, তাহলেই আপনি বুঝতে পারবেন। বর্ধমান জেলার এক পল্লী গ্রামের মেয়ে কমলার সঙ্গে আমার বিয়ে হয়। আমি জানি ওর বাবা এখন আর জীবিত নেই। তিনি বিশাল ধনী ব্যক্তি ছিলেন বটে, কিন্তু যা কিছু পাপ এই জগতে থাকতে পারে প্রায় সব কিছুই সেই বৃদ্ধ করেছিলেন, এবং সেইভাবে অতুল ধনরাশি সঞ্চয়ও করেছিলেন। বৃদ্ধের শুধুমাত্র ওই একটি কন্যা কমলা ছাড়া আর কেউ ছিল না। আমি কর্মসূত্রে যেখানে থাকতাম, কিছু অসুবিধার কারণে কমলাকে সেখানে নিয়ে যেতে পারিনি। তাই কমলা তার বাবার কাছেই থাকত। আমি মাঝে মাঝে এসে কমলার সঙ্গে দেখা করে যেতাম। আমাদের এখনো পর্যন্ত কোনো সন্তান হয়নি। কমলা সুন্দরী যুবতী, তাকে দেখে আমার মনে হয়েছিল তার মনে যথেষ্ট মায়া মমতা আছে। আমার ধারণা ছিল সে একজন আদর্শ স্ত্রী। তো সেবার প্রায় 6 মাস পর আমি শ্বশুর বাড়ি যাই।
বহুকাল পরে কমলার সঙ্গে আমার সাক্ষাৎ হয়। এতখানি পথ অতিক্রম করে আমি বেশ ক্লান্তই ছিলাম। সমস্ত দিন সেভাবে খাওয়া দাওয়াও হয়নি, তাই কমলা আমার জন্য রান্না করতে ব্যস্ত হয়ে পড়ে। আমিও কিঞ্চিৎ জলযোগ করে বৈঠকখানায় বসে তামাক সেবন করছিলাম। আমার বৃদ্ধ শ্বশুর ছিলেন পাশের ঘরে। সেই সময় হঠাৎ আমার মনে হলো ওই ঘরে যেন আরও দুজন লোক আছে, কেননা তারা পরস্পর কি সব কথা বলা বলি করছিল। আমি কৌতূহলী হয়ে কপাটের ছিদ্র দিয়ে দেখলাম ভীষণ আকৃতির দুজন লোক সেই বৃদ্ধের সাথে পরামর্শ করছে। আমি আমার শ্বশুরের আসল পরিচয় আগেই জেনেছিলাম। গোহত্যা, ব্রহ্মহত্যা, ডাকাতি কিছুই তার করতে বাকি ছিল না। আর এই বৃদ্ধ বয়সেও তিনি সেই সব পাপ কাজ দিব্যি চালিয়ে যাচ্ছেন। আমি শুনলাম বৃদ্ধ ওই যমদূতের মতো ডাকাত দুজনকে বলছেন, দুজনকে 20 টাকা করে দেব, কিরে পারবি তো? কি যে বলেন কর্তা, আমাদের অসাধ্য কি কিছু আছে? তোরা আছিস বলেই তো আমি আজও বেঁচে আছি রে। কিন্তু কর্তা, জামাই বাবুকে এইভাবে... আরে ছাড় তো, ওরকম অনেক জামাইবাবু দেখেছি। টাকার কাছে কেউ কিচ্ছু নয়। জামাইবাবু শুনে আমি শিউরে উঠলাম। মনে মনে ভাবলাম, জামাইবাবু? এ কোন জামাইবাবু? জামাই তো আমি। তবে কি এরা আমাকেই হত্যার পরিকল্পনা করছে? বিশ্বাস নেই। দেখি তো আর কি কথাবার্তা হয়। একটু পরে বৃদ্ধ বললেন, তবে তোরা এখন যা, ঠিক সময় মতো চলে আসবি। আগে কর্তা, সে কথা আর বলে দিতে হবে না। এই বলে সেই দুজন ডাকাত পাশের ঘরের দরজা দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেল। বৃদ্ধ ঘরে একা রইলেন। আমি ভীষণ চিন্তায় পড়লাম। বুঝলাম এরা আমাকেই খুন করবে। আমার আজ মৃত্যু অনিবার্য। নিয়তির লিখন তো আর কেউ খণ্ডাতে পারে না। কপালে যা আছে তাই হবে। এখন ভগবানই ভরসা। এইভাবে প্রতি মুহূর্তে মৃত্যুর কল্পনা করতে লাগলাম আমি। ওদিকে কমলার রান্না হয়ে গিয়েছিল, কিন্তু আমার তখন আর খাওয়ার অবস্থা ছিল না। কিন্তু আমি নিশ্চিত ছিলাম কমলা এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। তাই পাছে সে কিছু সন্দেহ করে, তাই আমি সামান্য কিছু মুখে দিই। কমলা জিজ্ঞাসা করলে বলি, সারাদিন সেভাবে কিছু না খেয়ে খিদে মরে গেছে, তাই খেতে তেমন ইচ্ছে করছে না। এই বলে আমি ঘরে শুতে চলে আসি। কমলা গড়গড়ায় তামাক সেজে আমাকে দিয়ে যায়। আমি শুয়ে শুয়ে ভাবতে থাকি, শ্বশুর মশাই আমাকে খুন করতে চাইছেন কেন? আমার বিষয়াশয়ে হস্তগত হবে বলে? ছেলে আর জামাইয়ে তো কোনো প্রভেদ নেই, তাও সেই জামাইকে খুন করে তার বিষয় সম্পত্তি নেওয়ার চেষ্টা করছেন। অর্থের জন্য নরহত্যা! ছি! আর কমলাও তো ভালো মেয়ে বলে মনে হচ্ছে না। সেও নিশ্চয়ই এর মধ্যে আছে। যদি কোনোভাবে আজ বেঁচে যাই, তবে আর এদিক কোনো দিন মারাবো না। এই শেষ। আর ওই মায়াবিনীর মায়ায় আর ভুলবো না। আমি মায়াবিনী? আমি তোমাকে ছলনা করেছি? এসব কি বলছো তুমি? এসব সত্যি নয়। তবে সত্যিটা কি? আপনারা আমার কথায় বিশ্বাস করুন আর নাই করুন, আমি সব সত্যি কথাই আপনাদের বলছি। এ প্রায় 4 মাস আগের ঘটনা। ওনার বাড়িতে অন্য কোনো অভিভাবক না থাকায় আমাকে বিয়ের পরও আমার বাপের বাড়িতেই থাকতে হতো। আমি আমার বাবার একমাত্র সন্তান। আমার মা নেই। আমার বাবার মতো বিত্তশালী ব্যক্তি আমাদের আশেপাশের অঞ্চলে কেউ ছিল না, কিন্তু তার উপার্জন সৎ পথে ছিল না। তিনি মানুষের উপর অনেক অত্যাচার করে এই ধনরাশি উপার্জন করেছিলেন। তার অধীনে কয়েকজন বদমাইশ ডাকাত ছিল। বাবার হুকুমে তারা নানা রকম কুকার্য করে টাকা আনত। আমি বাবাকে অনেকবার অনেক রকমভাবে বুঝিয়েছি, কান্নাকাটি করেছি, কিন্তু আমার অর্থলোভী বাবা আমার কথায় কর্ণপাত করতেন না।
আমি সামান্য মেয়ে মানুষ, কি আর করব? চুপচাপ সব সহ্য করতাম। মনে হতো এই পাপের পুরীতে আর থাকবো না, এইবার আমার স্বামী এলে তার সাথে চলে যাব। এর কিছুদিন পরে 15 দিনের ছুটি নিয়ে আমার স্বামী আমাদের বাড়িতে আসেন। এতদিন পর আমার স্বামীর মুখ দেখে আমার সমস্ত দুশ্চিন্তা যেন দূর হয়ে যায়। মনে করি এইবার ওর সাথে চলে যাব, এখানে আর থাকবো না। সেদিন সারা দিন ধরে তার পছন্দ মতো রান্না করি। সমস্ত দিন তারও সেভাবে খাওয়া হয়নি, আমারও হয়নি, কিন্তু তিনি খুব সামান্য কিছু খেয়ে শুয়ে পড়েন। তারপরে আমি আমার বৃদ্ধ বাবাকে খেতে দিই। শেষে নিজে তাড়াতাড়ি করে দুটি মুখে দিয়ে ঘরে যাই। বহুকাল পরে স্বামীর পদসেবা করতে পারবো এই ভেবে ঘরে গিয়ে দেখি যে তিনি গভীর নিদ্রায় আচ্ছন্ন। আমি অনেকক্ষণ তার পায়ের কাছে বসে থাকি, কিন্তু তিনি ঘুমিয়ে গেছেন দেখে আর ডাকি না। স্বামীর সেবা আমার অদৃষ্টে আর ঘটল না, আমি ঘুমিয়ে পড়ি। সকালে যখন আমার ঘুম ভাঙে উঠে দেখি তিনি ঘরে নেই। মনে করলাম তিনি প্রাতঃভ্রমণে বেরিয়েছেন। ক্রমে 7টা-8টা বেজে গেল, কিন্তু তখনও তার দেখা নেই। খুব চিন্তিত হয়ে পড়লাম, মনে কেমন যেন একটা সন্দেহ হলো। তাড়াতাড়ি বাবার কাছে গিয়ে সব কথা বললাম। বাবা কটমট করে আমার দিকে চেয়ে বললেন, সে আছে কি গেছে তার আমি কি জানি? আমার মাথায় যেন বাজ ভেঙে পড়ল। আমি এই কথা শুনে আর সহ্য করতে পারলাম না, কেঁদে উঠলাম। বাবার পায়ে পড়ে কত কাঁদলাম, কিন্তু আমার বাবার মন পাথরে, তার মন গলল না। অবশেষে অনেকক্ষণ চুপ করে থাকার পর তিনি বললেন, সে আর এই জগতে নেই। আমার যে তখন কি অবস্থা হয়েছিল আমি আপনাকে বোঝাতে পারবো না। আমি পাগলের মতো নিজের ঘরে এসে কাঁদতে লাগলাম, কিন্তু আমি এমনই অভাগিনী যে কাঁদবার অধিকারটুকু বেশিক্ষণ রইল না। বাবা ঘরে এসে উপস্থিত হলেন। আমি বাবাকে দেখে আরো জোরে কেঁদে উঠলাম। তিনি বললেন, যা হবার তা হয়ে গেছে, তাকে তো আর ফিরে পাবে না মা, তুমি আর কেঁদো না। কিন্তু আমি চুপ করলাম না। তখন তিনি রেগে গিয়ে বললেন, যদি চুপ না করিস তোকে আমি বাড়ি থেকে দূর করে দেবো, এই বলে দিলাম। অগত্যা বাধ্য হয়ে নিজেকে সংবরণ করলাম। বাবা চলে গেলেন। এইভাবে দিন কাটতে লাগলো। আমি একা বসে বসে কাঁদতাম। কিছুদিন পরে জ্বর বিকারে বাবা মারা গেলে আমি অসহায় হয়ে পড়লাম। এইভাবে আরও 1 মাস প্রায় কেটে গেল। একদিন হঠাৎ দেখি পুলিশ এসে উপস্থিত। তখন তো বুঝিনি, এখন বুঝতে পারছি ছদ্মবেশে আমার স্বামী এসেছিলেন, কিন্তু আমি তাকে চিনতে পারিনি। আমি ভাবি আমার স্বামী খুন হয়েছেন, তা পুলিশ জানতে পেরেছে, আর হয়তো আমাকেই সন্দেহ করছে। আর তাছাড়া এখানে এভাবে একা থাকাটাও ভালো হচ্ছে না। বাবা তো ভালো লোক ছিলেন না। তার টাকা কুড়ির কোনো রকম সুলুক সন্ধান পেয়ে এবং আমাকে তার উত্তরাধিকারিণী জেনে অনেকেই এখন আমার উপর জুলুম করতে পারে। তাই বাকি জীবন ব্রহ্মচারিণীর মতো পবিত্র কাশীধামে কাটাবো স্থির করে পরদিনই গ্রাম ছেড়ে এখানে চলে এলাম। কিন্তু এখানে এসেও আমার নিস্তার নেই। পুলিশও আমার পিছনে এলো। তখন মনে করলাম আমার সমস্ত অর্থ দান করে গঙ্গায় আত্মবিসর্জন দেব। শঙ্কর দাস আমার কাছে চাকরি করত। সে যে বদমাইশ লোক তা আমি প্রথমে বুঝতে পারিনি। বলতে খারাপ লাগছে, কিন্তু সে আমাকে দেখে যেন পাগল হয়ে যেত। তাই তার সুযোগ নিয়ে আমি আশা করেছিলাম কৌশলে পুলিশকে আর তাকে জব্দ করব। তারপর যা ঘটেছে তার সবই তো আপনি জানেন। তবে আপনারা আমাকে বিশ্বাস না করলেও এতদিন পর আমার স্বামীকে জীবিত অবস্থায় দেখে আমি যে কতটা শান্তি পেয়েছি তা কাউকে বলে বোঝাতে পারবো না। না কমলা, আমার সব ভুল ভেঙে গিয়েছে। আমি তোমাকে ভুল বুঝেছিলাম। তুমি আমাকে ক্ষমা করো। তুমি সত্যিই একজন আদর্শ স্ত্রী। কমলাকে নিরপরাধী বুঝতে পেরে সরোজকান্তি পরদিনই তাকে নিয়ে নিজের বাড়ির দিকে যাত্রা করলেন। বারাণসীর রানী ভবনে তালা পড়ে গেল, আর আমার অনুসন্ধানও এইখানেই শেষ হলো। সব ভালো যার শেষ ভালো, কি বলেন? আশা করছি গল্পটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমাদের আজকের নিবেদন ছিল লেখক প্রিয়নাথ মুখোপাধ্যায়ের দারোগার দপ্তর থেকে নেওয়া গল্প নকল রানী অবলম্বনে বারাণসীতে প্রিয়নাথ। গল্পটি শ্রুতিনাট্য রূপদান করেছেন দেবস্মিতা। দারোগা প্রিয়নাথ তথা কথকের ভূমিকায় ছিলাম আমি, শুভদীপ।
আজকের গল্পের আবহ, পোস্টার এবং নির্দেশনায় ছিলেন শুভজিৎ বটপ্যাল। তাহলে আজকের মতো বিদায়। আবার দেখা হচ্ছে পরের সপ্তাহে নতুন কোনো গল্প নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভালোবাসায় থাকুন। ধন্যবাদ।